এ নিয়ে আরো খবর জানাতে রংপুরের দাসপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, গণপতির বাড়ির পরিস্থিতি কি দেখছেন, আর এই হত্যাকাণ্ড নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হত্যাকাণ্ডের যে লাশ উদ্ধার হওয়ার তৃতীয় দিনেও আজকে শহরের বিভিন্ন জায়গায় পেশাজীবী সংগঠন গণপতি চক্রবর্তীর পুরনো কর্মস্থল রংপুর জেলা স্কুল, তার বাড়ি দাসপাড়ার যে নিজ বাড়ি, সেখানেও প্রার্থনার কর্মসূচি রয়েছে। তার পরিবারের সদস্যদের শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে তার বাড়িতে, এবং রংপুর জেলা স্কুলের যে শিক্ষার্থীরা আছেন, সাবেক শিক্ষার্থী এবং বর্তমান, তারা একটি প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা দেখছি যে রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীরা তাদের সহপাঠী এবং সাবেক শিক্ষককে হারিয়ে তারাও একেবারে শোকে হতবিহ্বল। এই প্রিয় শিক্ষককে হারিয়ে তাদের যে শোক, সেটি ক্ষোভে রূপ নিয়েছে। এবং হত্যাকাণ্ড নিয়ে নতুন নতুন যে চাঞ্চল্যকর তথ্যগুলো বের হচ্ছে, সেই তথ্যগুলো তারা বলছেন যেগুলো আরও গভীর পর্যালোচনা করা দরকার এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাদের মূল রহস্য উদ্ঘাটনের দাবি তারা জানিয়েছেন। এই মামলার যে অগ্রগতি, সেটি হলো যে গতকালকে তদন্তকারী কর্মকর্তা বদল হয়েছে। মামলাটি কোতোয়ালি থানায় তদন্তাধীন ছিল। সেখানকার তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন মিলন ভট্টাচার্য, সেখান থেকে মামলা হস্তান্তর করা হয়েছে ডিবিতে। এবং ডিবির যে উদ্ধার তৎপরতা ছিল, শুরুর দিনই লাশ শনাক্ত করবার যে ডিবি যেভাবে লাশ উদ্ধার করেছে, তাদের কাছে বেশ কিছু আলামত রয়েছে। সেই আলামতগুলো তারা মামলার তদন্তে কাজে লাগাবেন বলে ডিবির যিনি উপমহাপরিদর্শক তিনি জানিয়েছেন। একই সঙ্গে রংপুরের যে জনমনে যেটি প্রশ্ন, যে তাদের মরদেহগুলোকে আসলে কোনো ধরনের এসিড দিয়ে ঝলসানো হয়েছিল কিনা বা কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল না, সে ব্যাপারে ফরেনসিক চিকিৎসক যে ডাক্তার ফরেনসিক করেছেন, তিনি বলছেন যে কোনো ধরনের কেমিক্যাল বা এসিড ব্যবহার করা হয়নি। গলে যাওয়ার কারণে তাদের মুখের যে অবস্থা, সেটি বিকৃত হয়েছিল। চোয়াল ভাঙার যে বিষয়টি এসেছিল, সেই তারা বলছেন যে শ্বাসরোধ করার কারণে চোয়াল খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পুরোপুরি ভেঙে যাওয়ার যে বাস্তবতা, সেটি তারা পাননি। তবে জনমনে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সময় বাড়ির বিদ্যুতের লাইন যেটি সংযোগটি বিচ্ছিন্ন করা ছিল, সেটি একেবারে বিদ্যুতের যেটি খাম্বা, সেই খাম্বা থেকে বিচ্ছিন্ন করা ছিল। পেশাদার কিংবা খুবই দক্ষ ইলেকট্রিশিয়ান ছাড়া সেটি আসলে বিচ্ছিন্ন করা সম্ভব নয় বলে যারা এই খাতের দক্ষ জনবল তারা বলছেন। তবে সেটি কারা করেছে, সেটিও তদন্তের দাবি রাখে। তার সহকর্মী যারা আছেন গণপতি চক্রবর্তী, তারা বলছেন যে গণপতি চক্রবর্তী কিছুদিন আগে অবসরে গিয়েছেন, তার বাড়িতে নগদ অর্থ আছে এমন আশঙ্কা থেকেও আসলে তার বাড়িতে হামলা হতে পারে, খুনের ঘটনা ঘটতে পারে। এবং যেহেতু হিন্দু পরিবারে, তার প্রতিবেশীরা বলছেন যে তাদের বাসায় গহনা থাকে, সেই গহনাগুলোর কারণেও আসলে খুনের ঘটনা সংঘটিত হয়েছে কিনা, সে ব্যাপারটি তারা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। সর্বোপরি সবার কাছে একটা অবিশ্বাসের জায়গা হলো যে কেবলমাত্র ইয়াবা সেবন করবার কারণেই একটা মানুষ সহ তার পরিবারের বাকি তিনজনকে হত্যা করা হবে, এটি তাদের কাছে অবিশ্বাস্য। এর পেছনে বড় কোনো মাস্টারমাইন্ড কিংবা বড় কোনো এজেন্ডা ছিল কিনা, সেটি তারা তদন্তের দাবি রাখিয়েছেন। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, আজকের যে প্রার্থনার কর্মসূচিগুলো আছে, সেই প্রার্থনার কর্মসূচিগুলো থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আসলে আজকে রংপুরের বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং গণপতির সহকর্মীরা আজকে সোচ্চার রয়েছেন। যদি কে ছিল এই মুহূর্তে রংপুর থেকে গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যদের হত্যার সবশেষ খবর। রংপুরের 4 খুন নিয়ে ক্রমশ বাড়ছে ধোঁয়াশা, সে খবর জানাতে যুক্ত ছিলেন মোকাররম হোসাইন।